ইরান ইসরায়েল যুদ্ধ গড়ালো পঞ্চম দিনে মার্কিন ঘাঁটির পাশাপাশি দূতাবাসগুলোতেও তেহরানের হামলা। সংঘাত দীর্ঘায়িত হলে দেশের জ্বালানি বাজার বড় ঝুঁকিতে পড়বে শঙ্কা বিশেষজ্ঞদের। যে কোনো ধরনের ফুয়েলের ক্ষেত্রে 14 দিনের চাইতে বেশি রিজার্ভ আমাদের আছে। বাংলাদেশের ডিজেলের মজুদটা 3 মাস করা উচিত। আজ ঢাকায় মার্কিন কূটনৈতিক পল কাপুরের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক। গুরুত্ব পাবে বাণিজ্য, বিনিয়োগ ও নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনায় ভিসার মেয়াদ 1 মাস বাড়ল কাতার। বর্ধিত মেয়াদের জন্য লাগবে না অতিরিক্ত ফি। স্বাগত প্রবাসের সংবাদে, সঙ্গে আছি শাহরিয়ার অঙ্কুর। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো। টানা পঞ্চম দিনে গড়িয়েছে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসন। ইরানের 153টি শহরের 5 শতাধিক স্থানে হামলা হয়েছে অন্তত 1000-এর বেশি বার। নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 787 জনে। অন্যদিকে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা মার্কিন মিত্রদের ঘুম কেড়ে নিয়েছে তেহরান। অব্যাহত রেখেছে পাল্টা হামলা। মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র ধেয়ে আসছে তেহরানে, আছড়ে পড়ছে সামরিক ও বেসামরিক স্থাপনায়। ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের চতুর্থ দিন। সর্বশেষ দেশটির তেহরান, শিল্পনগরী ইস্পাহান, দক্ষিণাঞ্চলের বুসেহার ও কারমেন প্রদেশে হামলা হয়। ক্ষতিগ্রস্ত সামরিক ও বেসামরিক সহ সাংস্কৃতিক স্থাপনা ও জাতিসংঘের ইউনেস্কো স্বীকৃত গোলেস্তান প্রাসাদও। 2 দফা হামলা হয়েছে তেহরানের পারমাণবিক কর্মসূচি কেন্দ্র নাতানজে। স্যাটেলাইট চিত্রে নজরে আসে ক্ষয়ক্ষতি। এছাড়া ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, আইআরজিসির কমান্ড ও কন্ট্রোল সেন্টারে আঘাতের দাবিও করেছে ওয়াশিংটন। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার তথ্য বলছে, 4 দিনে ইরানের 153টি শহরের 5 শতাধিক স্থানে অন্তত 1039 বার হামলা চালিয়েছে ওয়াশিংটন ও তেল আবিব। এতে প্রতিনিয়ত বাড়ছে হতাহতের সংখ্যা। হাত গুটিয়ে বসে নেই তেহরানও। আতঙ্কের সাইরেন বাজছে ইসরায়েলে। তেল আবিব, হাইফা সহ জেরুজালেমে আছড়ে পড়ছে ইরানি বিপ্লবীদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। চড়া মূল্য দিচ্ছে যুক্তরাষ্ট্র। উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে বিরামহীন ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে চলেছে খামিনির যোদ্ধারা। যুক্তরাষ্ট্রের থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা রক্ষা করতে ব্যর্থ হয়েছে বাহরাইনের শেখ ইসা এলাকার মার্কিন বিমান ঘাঁটি। এমনকি যুদ্ধের আতঙ্কে 3টি মার্কিন যুদ্ধ বিমানে ভুলবশত হামলাও চালায় কুয়েত। ইরানের রোশানলে পড়ছে সৌদি আরবের রিয়াদে মার্কিন দূতাবাস ও কাতারের জ্বালানি স্থাপনা। এসব হামলায় মার্কিন সেনাসহ বহু মানুষ হতাহতের তথ্য সামনে এসেছে। চলমান পরিস্থিতি আরও উত্তপ্ত হবে বলে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রয়োজনে দেশটিতে স্থল হামলার ইঙ্গিতও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানও প্রস্তুত তার সমস্ত শক্তি নিয়ে। এমন পরিস্থিতিতে যুদ্ধ কতদূর গড়াবে তা অনিশ্চিত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অবশ্য দম্ভ করে বলেছে, সংঘাত বেশি দিন দীর্ঘায়িত করতে চায় না তারা। নীরব দাস, নিউজ 24। ইরান ইসরায়েল উত্তেজনায় বিশ্ব রাজনীতির মেরুকরণ এখন আরও স্পষ্ট। ইসরায়েলকে সরাসরি সহায়তা করছে যুক্তরাষ্ট্র, সঙ্গে সোচ্চার অন্যান্য পশ্চিমা দেশ। অন্যদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের উপর জোর দিচ্ছে রাশিয়া ও চীন। এমন বিভক্তি বৈশ্বিক নিরাপত্তার জন্য বড় ঝুঁকি বলছেন বিশেষজ্ঞরা। ইসরায়েলের দীর্ঘদিনের কৌশলগত মিত্র যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তেল আবিবের সব আগ্রাসী সিদ্ধান্তের ঢালাও সমর্থন দিয়ে আসছে ওয়াশিংটন। অঞ্চলটিতে ইরানের ক্রমবর্ধমান প্রভাব নিয়ন্ত্রণেও দখলদার বাহিনীকে সামরিক ও কূটনৈতিক সমর্থন অব্যাহত রেখেছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে সংহতি জানিয়ে ইরানের হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি সহ ইউরোপের শক্তিধর দেশগুলো। ইসরায়েলের পক্ষে সমর্থন জানিয়েছে তারা। dans l'esprit du traité d'Aix-la-Chapelle. অন্যদিকে উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে রাশিয়া। ইরানের সঙ্গে কৌশলগত সম্পর্ক বজায় রাখলেও সরাসরি যুদ্ধে জড়াতে নারাজ মস্কো। বরাবরের মতো এক্ষেত্রেও বেশ কৌশলী চীন। মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও সংলাপের উপর জোর দিচ্ছে বেইজিং। পাশাপাশি নিজেকে সম্ভাব্য মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরার চেষ্টাও করছে বেইজিং। তবে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ইরানের প্রভাব নিয়ে উদ্বিগ্ন থাকায় পরোক্ষভাবে মার্কিন অবস্থানকে সমর্থন করছে, এমন মত বিশ্লেষকদের। এই পাল্টাপাল্টি হামলা যদি পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নেয়, তবে তা বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি সরবরাহ এবং নিরাপত্তা ব্যবস্থার জন্য চরম বিপর্যয় ডেকে আনতে পারে।
তারা বলছেন এটি শুধু দুই দেশের সংঘাত নয়, বৈশ্বিক ক্ষমতার ভারসাম্যের লড়াই, যেখানে পশ্চিমা বিশ্ব বনাম রাশিয়া চীনের অক্ষ এই মেরুকরণ আরও স্পষ্ট হয়ে উঠছে। আসমাতুলি, নিউজ 24। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বাহিনী ইরানের উপর তাদের লায়ন্স রোয়ার অভিযান অব্যাহত রেখেছে। অভিযানের জেরে দেশটি পাল্টা হামলা লক্ষ্যবস্তু করেছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের স্থাপনাগুলোতে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার জবাব দিয়ে যাচ্ছে ইরান। প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে দেশটির মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছে। সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে দুটি ড্রোন হামলার পর সেখানে সীমিত মাত্রায় আগুন লাগে। পাশাপাশি বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ওমানের দুকুম বাণিজ্যিক বন্দরে একটি তেলের ট্যাঙ্কারেও ড্রোন হামলার খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় চালানো এসব আঘাতে উপসাগরীয় আরব দেশগুলোতে থাকা মার্কিন স্থাপনাগুলো নিরাপত্তা নিয়ে আঞ্চলিক চাপ বাড়ছে। চন্দ্রা, নিউজ 24। ইরান ইসরায়েল যুদ্ধ দীর্ঘায়িত হলে ঘোর বিপদে পড়বে বাংলাদেশের জ্বালানি আমদানি, শঙ্কা বিশেষজ্ঞদের। তারা বলছেন এতে বাড়বে তেলের দাম, তাই সরবরাহ ঠিক রাখতে বিকল্প উৎস খোঁজার পরামর্শ তাদের। তবে বিপিসি চেয়ারম্যান বলছেন দেশে এখনো 14 দিনের জ্বালানি তেলের মজুদ রয়েছে। রিয়াদ সুমন জানাচ্ছেন বিস্তারিত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরুর পর ইরানও পাল্টা জবাব দিচ্ছে। ইরান ইতিমধ্যে অনেকটা অচল করে দিয়েছে বৈশ্বিক জ্বালানি পরিবহনের অন্যতম পথ দেশটির হরমুজ প্রণালী। কাতার বন্ধ রেখেছে এলএনজি উৎপাদন ও রপ্তানি, বন্ধ রয়েছে সৌদি আরবের সবচেয়ে বড় শোধনাগার রাস তানুরা। এমন বাস্তবতায় বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ইতিমধ্যে 10% বেড়ে দাঁড়িয়েছে $80 আশেপাশে। এলএনজির দাম বেড়েছে 20 থেকে 25%, বেড়েছে ডলারের দামও। বিশ্লেষকরা বলছেন যুদ্ধ দীর্ঘায়িত হলে জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেল $100 ছাড়াতে পারে। দাম অলরেডি বেড়ে গেছে $10 এবং এটা বেড়ে $100 পর্যন্ত চলে যেতে পারে। এখন $100 আমাদের তেল কেনার ক্ষমতা আছে নাকি? আমরা গতবার দেখেছিলাম যে $100 উপরে যখন চলে গেছে তা আমরা কিন্তু তেল কিনতে পারিনি, আর আমাদের ওই রকম সামর্থ্য নাই। আনফর্চুনেটলি আমাদের মজুদটা খুবই কম। আমরা কিন্তু এরকম একটা সমস্যায় পড়েছিলাম ইউক্রেন রাশিয়া ওয়ারের সময়। তখন থেকে আমরা বলে আসছি বাংলাদেশে ডিজেলের মজুদটা 3 মাস করা উচিত। এরকম ধরনের সিদ্ধান্তও আগে হয়েছে, কিন্তু এটা কখনোই হয়ে ওঠে নাই। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের মঙ্গলবারের হিসাব বলছে দেশে ডিজেলের মজুদ রয়েছে 2,14,000 মেট্রিক টন, যা দিয়ে আরও 14 দিন চলা সম্ভব। এছাড়া অকটেনের মজুদ আছে 28 দিনের, পেট্রোল 15, ফার্নেস অয়েল 93 দিন এবং জেট অয়েলের মজুদ আছে 30 দিনের। জানুয়ারি টু জুন আমাদের চুক্তি কমপ্লিট এবং কোন সময়ে, যে বিশেষ করে মার্চেরটা আমাদের ফিক্সড হয়ে গেছে যে কখন আসবে, আর এপ্রিল, মে, জুন আমরা প্রোগ্রাম পেয়ে গেছি। এখনো পর্যন্ত সিঙ্গাপুর, চীন, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার বন্দরগুলোতে বাংলাদেশের তেল আমদানিতে শঙ্কা নেই বলেও জানায় বিপিসি। 4টা পোর্টের ক্ষেত্রে, পোর্ট অফ ডেলিভারির ক্ষেত্রে আমরা একটু হলেও নিশ্চিত আছি। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। আগামী 5 মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যের 6টি রুটে ফ্লাইট বাতিল করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মঙ্গলবার দুপুরে তথ্য জানায় সংস্থাটি। দুবাই, আবুধাবি, শারজাহ, দাম্মাম, দোহা ও কুয়েতে বাংলাদেশ বিমানের ফ্লাইট পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে। এছাড়া মঙ্গলবার মধ্যপ্রাচ্যগামী অন্যান্য বিমানের ফ্লাইট সহ মোট 38টি ফ্লাইট বাতিল করা হয়েছে। যুদ্ধ পরিস্থিতির কারণে শাহজালাল বিমানবন্দর থেকে 28 ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত 147টি ফ্লাইট বন্ধ রাখা হয়। এ কারণে বিমানবন্দরে বাড়ছে মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের ভিড় আর ভোগান্তি। যাত্রী সাধারণকে নির্ধারিত সময়ের 4 ঘন্টা আগে এয়ারপোর্টে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। আমার ফ্লাইট হওয়ার কথা ছিল 12টা 25-এ, ওটা ক্যান্সেল হয়ে আমার 5টা 45-এ টাইম দিচ্ছে। এখন আসলে বুঝতে পারতেছি না যে আসলে হবে কিনা, আসলে ট্রানজিট হবে কিনা, আসলে জানা নাই। আমরা আবার এয়ারপোর্টে আসছি, ইমিগ্রেশন শেষ করছি, বিমানে উঠছি, যে আমাদের 6 ঘন্টা 25 মিনিটের ট্রানজিটটা ছিল। আবার ওখান থেকে 1 ঘন্টা পরে আমাদেরকে আবার জানাচ্ছে যে আপনাদের ট্রানজিটটা বন্ধ। 3 দিনের সফরে ঢাকায় অবস্থান করছেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বা সহকারী পররাষ্ট্রমন্ত্রী এস পল কাপুর। আজ পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে তার।
বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে বিভিন্ন স্বার্থ এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন ঢাকার মার্কিন দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রায়। অভিন্ন স্বার্থ ও দীর্ঘদিনের দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে নতুন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। সকালে পররাষ্ট্রমন্ত্রীর সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি। জানান, নতুন সরকারকে যুক্তরাজ্যের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। একই সাথে দুই দেশের অভিন্ন স্বার্থ, অর্থনৈতিক উন্নয়ন, অভিবাসন, জলবায়ু পরিবর্তন মোকাবেলা, নিরাপত্তা ও রোহিঙ্গা সমস্যা সমাধান নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে। যুক্তরাজ্য বাংলাদেশের সাথে বহু পুরনো দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বর্তমান সরকারের সাথেও এগিয়ে নিতে চায় বলেও জানান ব্রিটিশ হাই কমিশনার। আমরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়েছি। আমাদের মাঝে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার নিয়ে কথা হয়েছে। আমাদের অভিন্ন স্বার্থ নিয়ে কথা হয়েছে। অর্থনৈতিক উন্নয়ন, অভিবাসন, জলবায়ু পরিবর্তন মোকাবেলা, প্রতিরক্ষা ও রোহিঙ্গা সমস্যার সমাধান নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর সাথে খুব সুন্দর আলোচনা হয়েছে। এবং যেহেতু যুক্তরাজ্যের সাথে বাংলাদেশের বহু পুরনো দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে, দেশের এই নতুন অধ্যায়ে আমরা এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামীতেও এগিয়ে নিতে আগ্রহী। কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মেয়াদ উত্তীর্ণ বা শেষ হওয়ার পথে থাকা সব ধরনের ভিসার মেয়াদ 1 মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। 28 ফেব্রুয়ারি থেকে পরবর্তী 1 মাসের জন্য এটি কার্যকর হবে। কাতার থেকে বাংলাদেশ দূতাবাস এবং সেখানকার গণমাধ্যম দোহা নিউজ এ তথ্য জানিয়েছে এবং কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতেও এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, পরিস্থিতি বিবেচনায় নিয়ে ওই সময়সীমা আরও বাড়ানো হতে পারে। ভিসার মেয়াদ বাড়ানোর প্রক্রিয়া ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সম্পূর্ণ হবে। এজন্য কোনো ফি দিতে হবে না এবং সংশ্লিষ্ট দপ্তরে উপস্থিত হওয়া বা অতিরিক্ত আবেদন জমা দেওয়ারও প্রয়োজন নেই। প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান কাচ্চি ডাইন। আয়োজনে শত শত সাধারণ প্রবাসীর পাশাপাশি বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি, ব্যবসায়ী ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং মালদ্বীপের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। ইফতার ও দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। আমাদের প্রবাসী ভাইরা সারাদিন পরিশ্রম করে ক্লান্ত হয়ে যাতে বাংলা খাবারের স্বাদ নিতে পারে, আমাদের কাচ্চি ডাইনে আসে, সেটাই আমাদের মূলত লক্ষ্য। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে লেবাননের রাজধানী বৈরুতে সিআইটি কলেজ প্রাঙ্গণে ইসলামী আন্দোলন বাংলাদেশ লেবানন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ইফতার মাহফিল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবু বক্কর সিদ্দিক এবং সভাপতিত্ব করেন হাফিজ মাহমুদ ইব্রাহিম খলিলুল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান বিষয়ক উপকমিটির সদস্য সচিব মোহাম্মদ হাসমত আলী এবং কেন্দ্রীয় সহ প্রশিক্ষণ সম্পাদক মুফতি মনসুর মাহমুদ শাকি। 10 মিলিয়ন পাউন্ড ব্যয়ে প্রবাসীদের উদ্যোগে সিলেটের বালাগঞ্জের ওমরপুর ইউনিয়নে নির্মিত হচ্ছে 250 শয্যার আধুনিক এনআরবি হাসপাতাল। 2028 সালের মধ্যে হাসপাতালটি চালু করার লক্ষ্য নিয়ে এগিয়ে চলছে নির্মাণ কাজ ও সার্বিক কার্যক্রম। এ মানবিক উদ্যোগ সম্পর্কে জানাতে রবিবার সন্ধ্যায় ইস্ট লন্ডনের একটি হলে ডোনার মিটিং ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে হাসপাতালের সিইও, ট্রাস্টি, ইঞ্জিনিয়ার ও প্রকৌশলীরা যুক্তরাজ্য, বাংলাদেশ থেকে প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় হাসপাতালের প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। বিপুল সংখ্যক প্রবাসী, ব্যবসায়ী, কাউন্সিলর, রাজনীতিবিদ ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা এতে উপস্থিত ছিলেন। রাহামা টেলিকমের পক্ষ থেকে সৌদি আরবের জেদ্দা আল বালদে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গাজী শাহেদের সঞ্চালনায় আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সভাপতি রাশেদ আহমেদ, প্রধান অতিথি শাহ আলম সহ আরো অনেকে। অনুষ্ঠানে প্রতিষ্ঠানে কর্মরতদের সম্মানিত করা হয়। এ সময় সকল মুসলিম উম্মার শান্তি ও মধ্যপ্রাচ্য সহ বহির্বিশ্বের শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। রমজান উপলক্ষে সৌদি আরবের রাজধানী রিয়াদে এসএসসি ব্যাচ 1995-97 বন্ধুদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রমজান উপলক্ষে আয়োজিত এ মিলন মেলা বসে বাথা এলাকার ইয়াসমিন রেস্টুরেন্টের সভাকক্ষে। সভাপতিত্ব করেন রিয়াদের অ্যাডমিন এনামুল হক সুজন এবং সঞ্চালনা করেন আরিফ মাহমুদ নিঝুম। বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির, কোরবান আলী, আবু সাইম ও ইমদাদুল হক রিপন সহ অনেকে। গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কেন অবৈধ হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আর সংবিধান সংস্কার পরিষদের শপথ কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নয় তাও জানতে চেয়েছেন উচ্চ আদালত। আগামী 4 সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে। গেল নভেম্বর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি হয়। 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় গণভোট ও সংসদ নির্বাচন। নির্বাচিত সংসদ সদস্যদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথের আহ্বান জানানো হয়। বিএনপি দ্বিতীয় শপথ থেকে বিরত থাকে, তবে জামায়াত ও এনসিপি জোটের সংসদ সদস্যরা 2টি শপথ নেন। এখন আপনাদেরকে সংবিধানের 93 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ জারি করতে পারেন না। এই যুক্তিতে হাইকোর্টে 2 জন আইনজীবী রিট দায়ের করেন। রিটে জুলাই সনদ ও গণভোট বাতিল চাওয়া হয়। হাইকোর্ট বেঞ্চ সব পক্ষের শুনানি করে রুল জারি করেন। হাইকোর্টের 102 অনুচ্ছেদ রাখাই হয়েছে সরকার বা সংসদের যে কোনো আইনকে পরীক্ষা করা এবং সুপ্রিম কোর্টকে চলতে দিতে হবে, হাইকোর্টকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে, নাহলে গণতন্ত্র সংস্কার কোনোটাই টিকবে না। রিটের বিপক্ষের আইনজীবী বলেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট বাতিল হলে সংসদ নির্বাচন নিয়েও প্রশ্ন উঠবে। রাজনৈতিক সিদ্ধান্ত আদালতের কাঁধে চাপিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ তার। গণভোট অধ্যাদেশের তফসিলে 30টি ঐকমত্যের ভিত্তিতে যে 30টি সংস্কার প্রস্তাব করা হয়েছিল সেটিকে কেন অবৈধ করা হবে না, এটি হলো আরেকটি। আগামী 4 সপ্তাহের মধ্যে আইন সচিব, মন্ত্রিপরিষদ সচিব, জাতীয় সংসদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, নির্বাচন কমিশন এবং প্রধান নির্বাচন কমিশনারকে রুলের জবাব দিতে বলা হয়েছে। ইউসুফ কামাল শান্ত, নিউজ 24। ঈদে গণপরিবহনে ভাড়া বেশি নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে হুঁশিয়ারি জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। আর সমাজ কল্যাণমন্ত্রী জানিয়েছেন, বগুড়ায় নয়, আগামী 10 মার্চ করাইল বস্তি থেকে ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া ঈদের আগেই খাল খনন কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী। মঙ্গলবার সচিবালয়ে সরকার প্রধানের সঙ্গে বৈঠকের পর এসব তথ্য জানান তারা। মঙ্গলবার সকাল 9টার কিছু পরে সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কর্মব্যস্ত দিনে নেওয়া হয় গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত। সড়ক ও যোগাযোগ মন্ত্রী শেখ রবিউল আলম জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে সরকার। ভাড়া বাড়ালে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। ভাড়া কেউ বেশি নেওয়ার কোনো সুযোগই নেই। এটা নিয়ে আপনার যারা বাস মালিক সমিতি আছে, লঞ্চ মালিক সমিতি আছে, তাদের সাথে বসেছি, তারা অঙ্গীকার করেছে এবং আমরা তাদেরকে কিন্তু ইসের মধ্যে রেখেছি, আর কি নজরদারিতে রেখেছি এবং যে কোনো মূল্যে আমরা এটা প্রতিষ্ঠিত করব। বগুড়ায় উপনির্বাচন থাকার কারণে প্রধানমন্ত্রী সেখানে যাবেন না, তবে 10 তারিখ করাইল বস্তি থেকে প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন বলে জানান সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন। আর পানি সম্পদ মন্ত্রী জানান, ঈদের আগেই খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আগামী 5 বছরে আমাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি 20,000 কিলোমিটার, তার চেয়ে বেশি আমরা সম্পন্ন করতে সক্ষম হব। এই আলোচনাটি আজকে আমরা সম্পন্ন করেছি। জনাব তারেক রহমান ওনার উদ্বোধনী কর্মসূচির মাধ্যমেই এই কর্মসূচি আমরা এই ঈদের আগেই আমরা শুরু করতে যাচ্ছি। ফ্যামিলি কার্ড আমরা যেহেতু এই কার্ড সবাই ইউনিভার্সালি পাবে, তার মধ্যে হতদরিদ্র, দরিদ্র, নিম্নবিত্ত এই 3 শ্রেণীর যে ফ্যামিলি, ওনারা এটার সুবিধাভোগী হবে। এদিকে সিটি কর্পোরেশন পরিচালনার জন্য প্রধানমন্ত্রীর কাছ থেকে থোক বরাদ্দ চেয়েছেন ঢাকার 2 সিটির প্রশাসক। বর্ষার আগেই মশার উপদ্রব নিয়ন্ত্রণের কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে প্রশাসকরা এসব কথা বলেন। আমরা ওনার কাছে আমরা থোক বরাদ্দ চেয়েছি যাতে সিটি কর্পোরেশন চালানোর জন্য আমাদের সুবিধা হয়। এভাবে আমরা এগিয়ে যাব। জনকল্যাণে যতটুকু সেবা দেওয়ার প্রয়োজন আছে আমরা সেই সেবা দেওয়ার জন্য আমরা নিজেকে আরো সময় মতো করে আমরা প্রস্তুত করব। এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন কোস্টগার্ডের মহাপরিচালক রিয়াল এডমিরাল মোহাম্মদ জিয়াউল হক। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব জানান, রাজধানীর বিভিন্ন সড়কে লাগানো প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো ব্যানার, বিলবোর্ড ও বিজ্ঞাপন দ্রুত সরানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। নারী এশিয়ান কাপের প্রথম ম্যাচে লড়াই করে হারল বাংলাদেশ। চীনের মতো শক্তিশালী দলের বিপক্ষে প্রতিরোধ গড়ে মাত্র 2-0 গোলের হার নিয়ে মাঠ ছাড়ে লাল সবুজের দল। অস্ট্রেলিয়া থেকে সুখন সরকার রিপোর্ট। অস্ট্রেলিয়ার মাটিতে লাল সবুজের জাতীয় সঙ্গীত বাজার সাথে সাথে নতুন যুগে প্রবেশ করে বাংলাদেশ। ওয়েস্ট সিডনির কমব্যাংক স্টেডিয়ামে 9 বারের চ্যাম্পিয়নদের বিপক্ষে জিততে না পারলেও ফুটবলে মুগ্ধতা ছড়িয়েছে ঋতুপর্ণারা। ম্যাচের প্রথম মিনিট থেকেই বাংলাদেশের উপর চড়াও হয় চীন, কিন্তু ডি বক্সের বাইরে থেকে ঋতুপর্ণার ডিরেক্ট গোলবারের শট প্রতিপক্ষের বুকে কাঁপন ধরায় ডিফেন্সিভ মুডে ফিরে যায় চীন। ম্যাচের 23 মিনিটে বাংলাদেশের জালে বল জড়ায় চীন, তবে ইতিহাসে প্রথমবারের মতো VAR প্রযুক্তির সামনে পড়ে সেই গোল বাতিল করে রেফারি। প্রথমার্ধের শেষ দিকে টানা 2 গোল হজম করে বাংলাদেশ। 5 ডিফেন্ডার নিয়ে মাঠে নামা বাংলাদেশ দ্বিতীয়ার্ধের শুরু থেকেই চালিয়েছে একের পর এক আক্রমণ, তবে কাঙ্ক্ষিত সেই গোলের দেখা মেলেনি। পেনাল্টির সুযোগ আসলেও তা বাতিল হয় VAR পদ্ধতিতে। পুরো ম্যাচে প্রাচীর হয়ে দাঁড়িয়ে থাকা মিলিকে দ্বিতীয়ার্ধে পরাস্ত করতে পারেনি চীনের ফরওয়ার্ডরা। ম্যাচের 86 মিনিটে মাঠে নামেন আনিকা। দেশের জার্সিতে অভিষেক হয় সুইডেন প্রবাসী আনিকা রানিয়া সিদ্দিকের। পুরো ম্যাচের বল পজিশনিং, শট অন টার্গেট এসব বলে দেয় বাংলাদেশের সামনে অপেক্ষা করছে উজ্জ্বল ভবিষ্যৎ। সুখন সরকার, নিউজ 24, সিডনি, অস্ট্রেলিয়া। আর এই ছিল প্রবাসের সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।